আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব ঢাকা বোর্ড 2025 এর 3 নম্বর প্রশ্নটা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসছে। প্রথম 2টা প্রশ্ন আমরা আলোচনা করেছি, আজকে তৃতীয় নম্বর প্রশ্নটা। আচ্ছা, এখানে ক নম্বরে কী করতে বললো? 1 জুন তারিখে লেনদেনের জাবেদা দাখিলা দেখাও। তারপরটাতে কত বললো? ক নম্বরে অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদ বই প্রস্তুত করো। আর গ নম্বরে কত বললো? খুচরা খরচ সংক্রান্ত ডাক ও তার হিসাব এবং যাতায়াত খরচ হিসাব প্রস্তুত করো। আচ্ছা, দেখি তাইলে আমরা এখানে 1 তারিখের লেনদেনটা কী বললো। ক নম্বরটা প্রধান ক্যাশিয়ার হতে অগ্রদত্ত টাকা পূরণের জন্য নগদ প্রাপ্তি। এখন জাবেদা করতে হলে তো এখানে টাকা লাগবে। টাকাটা কত হবে? প্রধান কৃষির হতে অগ্রগত টাকা পূরণের জন্য নগদ প্রাপ্তি। নগদ কত টাকা পাইছে? নগদ পাবে হচ্ছে জুন মাসের আগের মাসে, অর্থাৎ এর আগের মাসে সে যত টাকা খরচ করেছে ঠিক তত টাকায় সে প্রধান কৃষির কাছ থেকে পাবে। তাহলে এখানে জুন মাসের আগের মাস মে মাসে তাহলে কত টাকা খরচ করছে আমরা দেখি। 2024 সালে মে মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল 2600 টাকা, অর্থাৎ সে মে মাসে অর্থাৎ জুন মাসের আগের মাসে সে 2600 টাকা খরচ করছে। এখন 1 তারিখে এসে এই 2600 টাকায় সে নিয়ে নিবে। তাহলে এটা জাবেদাটা কী হবে? জাবেদাটা হচ্ছে খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ কি? প্রধান ক্যাশিয়ার বলতে তোমার প্রতিষ্ঠানে মনে করো একজন মেইন ক্যাশিয়ার যে সবসময় টাকা লেনদেন করে, সে আছে, তার থেকে টাকাটা কাকে দিবে? সে খুচরা খরচ করে থাকে তাকে দিবে। তাহলে প্রধান ক্যাশিয়ারের টাকা কমে যাবে। টাকা কমলে নগদকে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। কার বেড়ে যাবে? খুচরা ক্যাশিয়ারের টাকা বেড়ে যাবে। তাহলে সে অন্য বলতে হবে খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। দিছি কিনা দেখি আমরা। দেখে এখানে দেওয়া হয়েছে খুচরা নগদান হিসাব ডেবিট 2500 টাকা। এখানে 2500 টাকা হবে না, 2600 টাকা। যত টাকা খরচ হয়েছে তত টাকাই নিবে। তাহলে এখানে দিব 2600 টাকা আর নগদান হিসাব দিব ক্রেডিট কত টাকা? 2600 টাকা। নিচে লিখে দিব প্রধান ক্যাশিয়ার হতে নগদ প্রাপ্তি। আশা করি বুঝতে পেরেছ প্রথম জাবেদাটা। এখন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর কি বললো? অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদ বই প্রস্তুত করো। আচ্ছা, খুচরা নগদ বই প্রস্তুত করার আগে অগ্রদত্ত কি সে বিষয়টা একটু আমরা প্রাথমিকভাবে জেনে আসি। অগ্রদত্ত হচ্ছে, তোমরা মনে করো কলেজে যাও, কলেজের মধ্যে একজন পিয়ন থাকে। পিয়নের কাজ কী থাকে? পিয়নের কাজ হচ্ছে চিঠিপত্র পাঠানো কোনো জায়গায়, বা কোনো চা নাস্তা আনা, এরপর হচ্ছে রিক্সা ভাড়া দিয়ে কোনো জায়গায় যাওয়া, কাগজ কলম পেন্সিল আনা, ফাইলপত্র বানা, এগুলোই তো তার কাজ। তো এই ধরনের প্রতিষ্ঠানে পিয়নকে মনে করো তুমি মাসের প্রথমে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দাও, নির্দিষ্ট পরিমাণ তোমার প্রতিষ্ঠানে দিয়ে দাও ওই মাসের খরচ করার জন্য। এটা 1 তারিখে দিয়ে দাও, আস্তে আস্তে সেখান থেকে খরচ করে। এটাই হচ্ছে অগ্রদত্ত টাকার পরিমাণ। এই প্রতিষ্ঠানে মিস্টার সুজন মনে করো তুমি, এই প্রতিষ্ঠানে অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 5100 টাকা দিয়ে দেওয়া হয়। অগ্রদত্ত মানে আগাম দিয়ে দেওয়া, খরচ করার আগেই দিয়ে দেওয়া। 5100 টাকা সে দিয়ে দিছে। আশা করি বুঝতে পেরেছো এটা অগ্রদত্ত কি। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে খুচরা নগদে বইয়ের কলামটা কীরকম সেটা একটু দেখে আসি আমরা। সেটা হচ্ছে এখানে দেখো, প্রথমে প্রাপ্তি, উপরে ডেবিট থাকবে, তারপর হচ্ছে তারিখ, বিবরণ, বাউচার নং, মোট খরচ, এরপরে খুচরা খরচ বিশ্লেষণ আর খতিয়ান হিসাব। এখানে অনেক বইয়ে খতিয়ান হিসাবের কলামটা থাকতেও পারে, না থাকতে পারে। আর খুচরা খরচের হিসাব প্রত্যেকটা অঙ্কে এই 4টি থাকে, যেমন ডাকতার, মনিহারি, যাতায়াত এবং বিবিধ খরচ। আরেকটা অনেক সময় বাড়ে, সেটা হচ্ছে আপ্যায়ন। ব্যালেন্স পিডি কোথা থেকে লিখছে সেটা একটু দেখে আসি। এখানে 2024 সাল, এরপরে আসছে জুন 1 তারিখ ব্যালেন্স পিডি। ব্যালেন্স মানে হচ্ছে পূর্বের মাসে খরচ করে যে টাকাটা বেঁচে গেছে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। তাহলে কত টাকা বাঁচছে সেটা একটা আমরা ক্যালকুলেশনটা দেখে আসি। এখানে দেখো, তোমাকে মাসের প্রথমে দেওয়া হয়েছিল কত? 5100। তার মধ্যে খরচ হয়েছে কত? 2600 মে মাসে। আর কত আছে? তাহলে 5100 থেকে 2600 তুমি বিয়োগ করে দাও। বিয়োগ করলে আসবে হচ্ছে 2500 টাকা। অর্থাৎ তোমাকে দেওয়া হয়েছিল 5100 টাকা খরচের জন্য, তার মধ্যে তুমি খরচ করছো হচ্ছে 2600 টাকা। আর আছে কত? 5100 থেকে 2600 বিয়োগ করলে 2500 টাকা আর থাকবে। এখানে দেখো, সেজন্য ব্যালেন্স বিডি দিয়ে জুন মাসের 1 তারিখ দিয়ে এই পাশে লিখতে হবে, বাম পাশে লিখতে হবে কত টাকা, ডেবিট পাশে আর কি 2500 টাকা, তার কাছে যেটা বেঁচে ছিল। এরপরে নগদ।
নগদ কোথা থেকে পেলাম? নগদ হচ্ছে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আমি যে টাকাটা পাইছি সেটা। কত টাকা পাইছি? 2600 টাকা। কেমনে পাইলাম? মাসের আগের মাসে যত টাকা আমি খরচ করছি সেই টাকাটা আমি 1 তারিখ নিয়ে নিব, সেজন্য আমি 2600 টাকা নিয়ে নিলাম। এখানে টোটাল মিলে কত হলো? আমার 5100 টাকা ব্যালেন্স আছে। এখনও আমি মাসের 1 তারিখে অবস্থান করতেছি। তাহলে এটা ছিল আগের, এখন 2600 টাকা আমি নিয়ে নিলাম। এটা কিন্তু খরচের টাকাটা নয়, এটা হচ্ছে প্রধান ক্যাশিয়ারের কাছে আমি 2600 টাকা নিয়ে নিছি, খরচ করছি সেটা আগের মাসে, সেটা নিয়ে নিছি। টোটাল মিলে এখন আমার 5100 টাকা আছে। এখন আমি 5100 থেকে আস্তে আস্তে খরচ করব। তাহলে খরচগুলো দেখি আমাদের এখানে কি কি খরচ আসছে। 1 তারিখ তো শেষ, 5 তারিখ কী করলো? ইমেল সংক্রান্ত খরচের পরিমাণ 700 টাকা। ইমেল হচ্ছে ডাক ও তারের মধ্যে যাবে। তাহলে আমরা লিখি এখানে, দেখো 5 তারিখ ইমেইল খরচ কত টাকা? 700 টাকা। এই মোট খরচের কলামে প্রত্যেকটা অ্যামাউন্ট লিখতে হবে 700 টাকা। আর ইমেল কিসের মধ্যে পড়ে? ডাক ও তারের মধ্যে, সেজন্য ডাকে তারের মধ্যে 700 টাকা দিচ্ছে। প্রত্যেকটা লেনদেন 2টা কলামে যাবে। তাহলে মোটো খরচের কলামে যাবে, আর একটা যে নামে পাবো সেই নামের মধ্যে আমরা দিয়ে দিব। আচ্ছা, এরপর থেকে বললো 8 তারিখ মণিহারি বাবদ খরচ 1320 টাকা। তাহলে লিখি মণিহারি হিসাব, এখানে 8 তারিখ দিলাম, মণিহারি হিসাব 1320 টাকা। মণিহারি নামে দেখো আলাদা কলাম করাই আছে, শূন্য, এখানে লিখে দিলাম 1320 টাকা। এখন এরপরটা দেখি 12 তারিখ কী বলো? সিএনজি ভাড়া পরিশোধ কত টাকা? 400 টাকা। এখানে আমরা দিব সিএনজি ভাড়া, তারপর এখানে মোট কলামে 400 টাকা। এরপরে সিএনজি ভাড়া কিসের মধ্যে পড়বে? যাতায়াতের মধ্যে পড়বে, সেজন্য এখানে যাতায়াতের কলামে গিয়ে আমরা লিখে দিলাম 400 টাকা। একটু যেন দেখবা লাইনটা যেন সোজা হয়ে থাকে আর কি, 400 টাকা বরাবর 400 টাকা হয়। এরপরটা দেখি 18 তারিখ চিঠিপত্র পাঠানো খরচ 200 টাকা। তাহলে আমরা চিঠিপত্র খরচ লিখলাম, মোট খরচের কলামে 200 টাকা। এরপরে চিঠিপত্র কিসের মধ্যে পড়বে? ডাক ও তারের মধ্যে পড়বে। চিঠিপত্র ডাক ও তারের মধ্যে কোন কোন হিসাবগুলো পড়বে? যেগুলো মনে করো পোস্ট অফিস যেগুলো জমা দিতে হয় চিঠিপত্রগুলো, এরপর হচ্ছে ইমেইল খরচ, টেলিফোন বিল, এগুলো সবগুলো হচ্ছে তোমার ডাক ও তারের মধ্যে পড়বে। এরপরটা 21 তারিখ। 21 তারিখ কী বললো? অফিস চত্বর পরিষ্কার খরচ। তাহলে এখানে পরিষ্কার খরচ দিয়ে পরিষ্কার খরচ দিলাম 21 তারিখ। এরপর 150 টাকা, এবং অফিস খরচ নামে এখানে কোনো হিসাব নাই। দেখো ডাক ও তার, মণিহারি এবং যাতায়াত, আরেকটা আছে বিবিধ। এখানে যাতায়াত, মণিহারি, ডাক ও তারের মধ্যে অফিস খরচটা পড়ে না, সেজন্য বিবিধ কলামে গিয়ে আমরা লিখে দেবো। অর্থাৎ এগুলোর সাথে যেগুলো মিলবে না সেগুলো বিবিধ কলামে গিয়ে আমরা কী করে দিব? লিখে দিব। এরপরটা আছে 23 তারিখ রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া কত টাকা? 120 টাকা। তাহলে মোট খরচের কলামে লিখবো, আর একটা হচ্ছে যাতায়াতের কলামে লিখবো। তাহলে রিক্সা ভাড়া মোট খরচের কলামে লিখলাম। এরপর লিখবো রিক্সা ভাড়া কিসের মধ্যে পড়ে? যাতায়াতের মধ্যে পরে, যাতায়াতের কলামে গিয়ে লিখলাম। এরপর আর কি আছে? কাগজ ও কালি ক্রয় কত টাকা? 450 টাকা। তাহলে এখানে 28 তারিখ দিলাম কাগজ ও কালি ক্রয়, মোট খরচের কলামে লিখলাম। এরপরে গিয়ে কোন কলামে? মণিহারির কলামে গেলাম 450 টাকা। আশা করি বুঝতে পেরেছো খরচটা আমরা কিভাবে বসিয়েছি। এখন আমরা যোগ বিয়োগ করব। এখন আরেকটা বিষয় আছে, এখানে মণিহারি কলামে কোন কোনগুলো বসবে। এখন মণিহারি কি সেটা তো তোমাকে জানতে হবে। মণিহারি কি? কাগজ, কলম, পেন্সিল, এগুলো কিনলে মণিহারি কলম হবে। আর যাতায়াত মানে গাড়ি ভাড়া, কোনো জায়গায় যদি আমি গাড়ি ভাড়া দিয়ে যাই সেগুলো যাতায়াত আসবে। আর ডাক ও তারের মধ্যে চিঠিপত্র, পোস্ট অফিসের খরচ, ইমেল খরচ, টেলিফোন বিল, এগুলো আসবে। আর এগুলোর বাইরে যেগুলো মিলবে না সেগুলো আমরা বিবিধ খরচের কলামে গিয়ে আমরা বসিয়ে দিব। এখন আমরা যোগফলটা করি। মোট খরচের কলামে যোগফলটা আবার 700 টাকা থেকে 400 টাকা পর্যন্ত, 700, 1320, 400, 200, 150, 120, 450, এগুলো সবগুলো যোগ করে আমার আছে 3340 টাকা টোটাল খরচ হয়েছে। কোন মাসে? জুন মাসে। এরপরে ডাক ও তারের টোটাল যোগফল করো, 700 সাথে 200 যোগ করো আসবে 900 টাকা। আর 1320-এর সাথে 450 যোগ করো 1770 টাকা। 400-র সাথে 120 যোগ করো আসবে 520 টাকা। এরপরে বিবিধ খরচের কলমে লিখবো আমরা 150 টাকা। নিচে লিখবো খতিয়ান পৃষ্ঠা, এগুলো সবগুলো খতিয়ানে আমাকে পোস্টিং দিতে হবে। এখন ব্যালেন্স সিডি এবং বিডিটা একটু আমরা ক্যালকুলেশন করি। এখানে আমার টোটাল মোট টাকা কত দিছিল? 5100 টাকা আমাকে মাসের প্রথমে দিয়ে দিছে। কোথায় আছে? প্রশ্নেই আছে একদম। দেখো এখানে অগ্রদত্ত টাকার পরিমাণ 5100 টাকা, অর্থাৎ একেবারে মাসের শুরুতে আমাকে 5100 টাকা দিয়ে দিছে। সেগুলো থেকে আমি খরচ করছি এই মাসে কত টাকা? এই সবগুলো খরচ, এটাই মোট খরচের টাকাটা। এখানে আমি খরচ করছি হচ্ছে 3340 টাকা খরচ করছি। তাহলে আমার কত টাকা আর রয়ে গেছে? 5100 টাকা আমাকে দিছিল, এটা আগে লিখে দিব, এইটা আগে লিখে দিব এখানে জায়গা লিখে। এরপর 5100 থেকে আমি 3340 টাকা যেটা খরচ করছি সেটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমার 1760 টাকা চলে আসবে। সে বরাবর আমাকে লিখতে হবে ব্যালেন্স সিডি
এবং তারিখ হবে সেই মাসের লাস্টের তারিখ, অর্থাৎ জুন মাস যে মাস হবে সে মাসের লাস্টের তারিখ, জুন মাস 30/0 তারিখ এখানে দেওয়া হয়েছে। এরপরে ব্যালেন্স সিডির পরে আমরা লিখব ব্যালেন্স বিডি, বিডি লিখে টাকাটা ব্যালেন্স সিডির টাকাটা 1760 টাকা আমরা এ পাশে লিখে দিব। তারিখ হবে কোনটা, যে মাসের অঙ্ক করবো সে মাসের পরের মাসের তারিখ 1 তারিখ, তাহলে জুন মাসের পরের মাসের 1 তারিখ কত, জুলাই মাসের 1 তারিখ। তাহলে ব্যালেন্স সিডি লিখলাম, ব্যালেন্স সিডিকে আবার বিডি দিয়ে টাকাটার অ্যামাউন্টও লিখলাম। এরপর আসবে ব্যাংক বা নগদ বা ব্যাংক হিসাব, অর্থাৎ এইখানে যে টাকাটা আমার খরচ হয়েছে 3340 টাকা, সেটা নগদ বা ব্যাংক 3340 টাকা, সেটা নগদ অথবা ব্যাংক হিসেব দিয়ে আমরা এখানে লিখে দেবো, কারণ সে টাকাটা আমি নগদ বা ব্যাংকের মাধ্যমে সে টাকাটা আমি নিয়ে নিব। একটু যদি খেয়াল করো এখানে দেখো, এখানে 5100, 1760 এবং 3340 আমরা এখানে নিচ থেকে যদি হিসাব করি, নিচ থেকে উপরে যদি হিসাব করি, এখানে দেখবা ওইটা আবার উপর থেকে নিচে লেখা হয়েছে, অর্থাৎ 5100 টাকা দেখো 5100, 1760 দেখো 1760, 3340 এই 3340। আশা করি বুঝতে পেরেছো। ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি নগদ ও ব্যাংক জমা বলে আমরা লিখব। লাস্ট একটা কথা লিখে দিতে হবে, প্রতিটি খরচের গড়ের যোগফল খতিয়ান হিসেবে ডেবিট করতে হবে। এই কথাটা মানে কি, এখানে যে খরচগুলো হয়েছে ডাকতার, মণিহারি, যাতায়াত, বিবিধ খরচ, এগুলো সবগুলোকে আমরা খতিয়ানে কী করব, ডেবিট করব, সেটা বলা হয়েছে। আমি একটু দ্রুত করিয়েছি, প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝবে না একটু তোমরা টেনে দেখলে, ভিডিওটা আবার নতুনভাবে দেখলে আশা করি যে জায়গায় বুঝবে না আশা করি বুঝতে পারবা। গ নম্বর প্রশ্ন আমাদের সমাধান শেষ। এখন আমরা দেখব একেবারে লাস্টেরটা, অর্থাৎ গহ প্রশ্নটা, খুচরা খরচ সংক্রান্ত ডাক ও তার হিসাব ও যাতায়াত খরচ হিসাব প্রস্তুত করো। এখন ডাক ও তার হিসাব এবং যাতায়াত খরচ হিসাব বলতে কী ধরনের হিসাব প্রস্তুত করতে বলতেছে, এটা হচ্ছে তোমাদের খতিয়ান করতে বললো আর কি, ডাক ও তারের এবং যাতায়াতের খতিয়ান করতে বললো। তাহলে এখানে খতিয়ান করার আগে আমাকে কী করতে হবে, জাবাদাটা প্রথমে জানতে হবে। তো ডাক ও তার এবং যাতায়াতের খরচ যত হয়েছে তার জন্য আমরা জাবাদা দিব। এখন যে জাবাদা দিলে কী হয়, ডাক ও তার হিসেবকে আমাকে কী করতে বললো, এখানে ডেবিট করতে বললো। আরেকটা বিষয়, ডাক ও তার তো আমরা জানি খরচ এবং যাতায়াত খরচ কী করতে হয়, ডেবিট করতে হয়। কত টাকার জন্য ডেবিট করবো, ডাক ও তারে কত টাকা আছে 900 টাকা এবং যাতায়াতে কত আছে 520 টাকা, এই দুইটাকে আমরা দুইটা জাবাদা দিব। তাহলে জাবাদাটা আমি প্রথমে করে রাখছি, দেখো এখানে প্রথমে করে রাখছি, এখানে ডাক ও তার হিসাব ডেবিট 900 টাকা, আর খুচরা নগদ কমে গেছে, অর্থাৎ আমার কাছে খুচরা নগদ বাবদ 5100 টাকা ছিল, সেখান থেকে তো আমার কমে গেছে 5100 টাকা শূন্য। এরপরে হচ্ছে 30 জুন যাতায়াত খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, কত 20 টাকা আর 520 টাকা। এই টাকাগুলো কোথা থেকে পাইলাম, আমরা পাইলাম হচ্ছে এখান থেকে। দেখো যাতায়াত ডাক ও তারে 900 টাকা আছে আর যাতায়াত আছে 520 টাকা আছে। আচ্ছা, এখন খতিয়ান আমরা পোস্টিং দিয়ে দিই, শুধু খতিয়ানটা একটু দেখে নিই। এখানে মিস্টার সুজন খতিয়ান চলমান যার ডাক ও তার হিসাব, এরপরে হচ্ছে তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, ডেবিট ও ক্রেডিট, এটা হচ্ছে খতিয়ানের কলাম। এখন আমরা কী হিসাব করবো, ডাক ও তার হিসাব কোথা থেকে পাইলাম, আমাদের প্রশ্নে বলা ছিল, দেখো প্রশ্নে বলা ছিল ডাক ও তার হিসাব করার জন্য। তাহলে এখানে জাবাদার মধ্যে ডাক ও তার কী আছে, ডাক ও তার আছে ডেবিট, অর্থাৎ ডাক ও তার উপরেরটা ডেবিট, ডেবিট থাকলে টাকা লিখব, ডেবিটে নাম দিব খুচরা নগদান হিসাব। দেখো তো এখানে টাকা লিখলাম ডেবিটে, নাম দিব খুচরা নগদান হিসাব, অর্থাৎ ক্রেডিট নামটা আমরা দিব। এরপরে এখানে ডেবিটের টাকা আসছে বিদায় এই ব্যালেন্সে গিয়ে আমরা ডেবিটের কলামে টাকাটা লিখে দিব। এরপরটা আমরা দেখি যাতায়াত খরচ হিসাব। দেখো এখানে জাবাদায় যাতায়াত খরচ আছে কি, ডেবিট, যাতায়াত খরচ কিসে আসে, ডেবিটে টাকাটা লিখবো, ডেবিটে 520 টাকা, নাম দেবো কি হিসাব, খুচরা নগদান হিসাব। দেখো টাকা লিখছি ডেবিটে, নাম দিছি খুচরা নগদান হিসাব, আর ডেবিটের কলাম লিখছি, এখানে ডেবিটের কলাম আমরা লিখে দেব। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা আরেকটা খুচরা নগদান বই সম্পর্কে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।